শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। শুরুতেই জানবো বাজার পরিস্থিতি। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি কারণ বাজারে এবং প্রথমে বলে দিতে চাই যে কোন কোন পণ্যের দাম কমেছে। তো সকাল থেকেই বাজার ঘুরে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে শীতকালীন যে পণ্য সেগুলোর যোগান অনেকটাই বেড়েছে, কারণ বাজার সারা দেশ থেকে পণ্য আসছে এখানে এবং দাম কিন্তু পাশাপাশি করতে শুরু করেছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সিম, টমেটো, মূলা, বেগুন প্রায় প্রতিটি পণ্যের দামই কমেছে। গাজর, শালগম, ফুলকপি, বাঁধাকপি প্রত্যেকটি দাম কমেছে। তো সকালেও বেশ উপচে পড়া ভিড় ছিল কারণ বাজারে এবং বেলা গড়ানোর সাথে সাথে এখন কিন্তু অনেকেই তাদের বাজার যে করে সেগুলো চলে গিয়েছেন। এখন অনেকটা কম ভিড় রয়েছে কারণ বাজারে। এছাড়া যেই সব পণ্যের দাম বেড়েছে আপনি জিজ্ঞেস করলেন, মুরগির মাংসের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি কিন্তু কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে, এখন কিন্তু কারণ বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এছাড়া সোনালী মুরগিও কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে। এছাড়া ইলিশ মাছের কেজিও বেড়েছে। ইলিশ মাছ আমরা যেমনটি দেখতে পেয়েছি সর্বশেষ 2500 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও কিছুটা বেড়েছে, তবে মানে আশানুরূপ যে কথাটি হলো সেটি হচ্ছে যে শীতকালীন যে পণ্য রয়েছে যেগুলো মানুষ প্রতিদিনই খেয়ে থাকে সেই পণ্যের দামগুলো কিন্তু অনেকটাই আসলে কমে গিয়েছে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতে আর একটু দাম কমানো হয়তো সম্ভব হবে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারাও বলছেন যে আস্তে আস্তে বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। আগে যেমনটি আমরা দেখতে পেতাম যে 60-70 টাকার নিচে কোনো সবজি বাজারে পাওয়া যেত না, সেটি কিন্তু এখন কমে 20 থেকে 25 টাকায় চলে এসেছে। এখন কিন্তু 20 টাকাতে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, মূলা পাওয়া যাচ্ছে, সিম কিন্তু 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আলু পেঁয়াজের দাম একটু বেশি ছিল আর সেটিও কিন্তু কমেছে, এখন নতুন আলু কিন্তু 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। পেঁয়াজের কেজিও এরই আশেপাশে রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে কিছুদিন আগে বাজারে যে ঊর্ধ্বগতিটা ছিল সেটি কিন্তু আসলে দিন গড়ানোর সাথে সাথে কমতে শুরু করেছে এবং সামনের দিনে হয়তো সবজির দাম আরো কিছুটা কমে যেতে পারে। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর মতো মাগুরার বাজারগুলোতেও অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি। আরো জানাচ্ছেন সহকর্মী জয়ন্ত জোয়ারদার। মাগুরাতে জমজমাট হয়ে উঠেছে শীতকালীন সবজির বাজার। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মাগুরার সব থেকে পুরাতন কাঁচা বাজার এবং এই বাজারটিতে কিন্তু শীতকালীন সবজি বেচা কেনা হয়ে থাকে। তবে এবছর মাগুরাতে শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি হয়েছে এবং সরবরাহ বৃদ্ধি হয়েছে, যে কারণে কিন্তু সবজির দাম অনেকটা কমে এসেছে। আমি খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে মাগুরাতে নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা এবং পালং শাক বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা থেকে 10 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু 5 টাকা থেকে 10 টাকা কেজি দরে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে এবং পাতাকপি বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সব সবজিরই কিন্তু অনেকটা দাম কমে এসেছে, এ কারণে কিন্তু কৃষকরা লোকসানের মুখে পড়েছে, ব্যবসায়ীরাও কিন্তু লোকসানের মুখে পড়েছে। তারা বলছিলেন যে সবজির দাম কম থাকায় কিন্তু ব্যবসায় তেমন একটা লাভ হচ্ছে না, এমনটাই বলছিলেন সাধারণ ব্যবসায়ীরা। তবে কৃষকরাও বলেছেন চরম বিপাকে। কৃষকরা বলছিলেন যে সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু সরবরাহ অনেক বেশি পেয়েছে এবং উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু সবজির দামটা কিন্তু অনেকটা কম রয়েছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং তারা কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সে সবজি কিন্তু স্বাচ্ছন্দ্যই এবং কেনাকাটা করছেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু মাগুরাতে কিন্তু প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকেও কিন্তু বাজার মনিটরিং করছেন, বাজার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন। আমি ভোক্তা অধিকারের যে পরিচালক রয়েছে মামুনুল রশিদ, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছিলেন যে মাগুরাতে কিন্তু প্রচুর পরিমাণে সবজির আবাদ হয় এবং বাজার দরও কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু সবজি কিনে স্বস্তির কথা জানাচ্ছিলেন। এমনটাই ছিল মাগুরার সর্বশেষ শীতকালীন সবজির বাজারের খবর। ধন্যবাদ আপনাকে। ভোলার বাজারগুলোতে সংকট বোতলজাত সয়াবিন তেলের। সবজির দাম তুলনামূলক কম হলেও অস্থির আলু ও রসুনের বাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন।
ইশরাত, আজকের বাজারে কিছুটা সুখবর আছে। আমরা জেনেছি যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দাম অনেকটাই কমেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুটা নাগালের মধ্যে রয়েছে। তবে আলুর বাজারের দাম একটু বেড়েছে। আলু 45 টাকার কেজি আলু আজকে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা পুরাতন এবং নতুন দুয়োটা আলুর দামই কিন্তু 50 টাকা দরে বিক্রি হয়েছে। তবে কমেনি কিন্তু রসুনের দাম কিন্তু সেই 220 টাকাই রয়েছে। এবং একই সাথে যেমনটি আপনি বলেছিলেন যে আসলে বোতলজাত যে সয়াবিন তেল সেটির কিন্তু সংকট রয়েছে। ক্রেতারা দোকান থেকে দোকানে ঘুরছেন কিন্তু তারা কিন্তু সয়াবিন তেল পাচ্ছেন না এবং যতটুকু তারা পাচ্ছেন কিন্তু তার দামও কিন্তু 5 টাকা হারে বেড়েছে। তারা বলছিলেন যে খোলা এবং বোতলজাত যে তেল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা দরে। আমরা একজন ক্রেতার সাথে জানতে চাইবো, তার মতামত জানতে চাইবো। বাজারে আপনি নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? জি, আসসালামু আলাইকুম। হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনের দাম আমি তুলনামূলকভাবে বেশি একটা কম দেখছি না। কারণ হচ্ছে যে আপনার শীতকালীন এই টাইমে হচ্ছে যে সবজির বাজার একটু কমই থাকে। তবে আলুর দামটা তুলনামূলক অনেক বেশি, মানে আপনার নিত্য প্রয়োজনীয় যারা সবসময় কেনাকাটা করে একটু কম রোজগার করে তাদের জন্য আমার এর মধ্যে না, ভোজ্য তেল দামটা একটু বেশি এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে দরদাম রয়েছে আসলে ক্রেতারা সন্তুষ্ট না। আমরা চালের বাজারে যদি তথ্য যুক্ত করতে চাই, চালের বাজার অর্থাৎ যেটি মিনিকেট চাল রয়েছে সেটির কিন্তু দাম বেড়েছে। মিনিকেট চালের দাম কিন্তু গড়ে কেজিতে 5 টাকা হারে বেড়েছে বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা বলছিলেন যে এই মৌসুমটায় যেহেতু চাল সবসময় বেশি হয়ে থাকে এজন্য বেশি দামে তারা বিক্রি করছেন। তবে মাছ এবং মাংসের বাজারে অনেকটাই চড়া দরদাম। বিশেষ করে ইলিশ সহ যে মাছ রয়েছে সেগুলোর দাম বলা যায় অনেকটাই চড়া। ক্রেতারা এমনটি অভিযোগ করেছেন। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি যে দরদাম সম্পর্কে। তারা আসলে বলছিল তারা পাইকারি আড়তগুলো থেকে বেশি মূল্যে পণ্য কিনে আনার কারণে তাদের বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে, এমনটি বলছিল। তো সব মিলিয়ে বলা যায় যে সবজির দাম মোটামুটি ঠিক থাকলেও যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। একই সাথে তারা বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা তুলেছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা এবং জেলা প্রশাসন থেকেও আমাদেরকে বলা হয়েছে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে তাদের যে অভিযান সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এ ছিল আজকের ছুটির দিনে বাজার দরের সবশেষ পরিস্থিতি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। জানবো ময়মনসিংহের বাজার পরিস্থিতি। ময়মনসিংহের বাজারগুলোতে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নাগালের বাইরে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ময়মনসিংহের বাজারে মাছের সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে কিন্তু দামও কিছুটা কমেছে। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় মাছের বাজার মেছোয়া বাজারে রয়েছি। এখানে আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছের সরবরাহ কিন্তু বাজারে বেড়েছে এবং দেশি এবং বিদেশি মাছ কিন্তু আজকের বাজারে উঠেছে। অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু মাছের দরদাম জানাতে চাই। আজকের বাজারে চিংড়ি অর্থাৎ গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা কেজি দরে। এছাড়াও রুই মাছ অর্থাৎ 3 থেকে 4 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে কিন্তু 350 থেকে 400 টাকা কেজি দরে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা 400 টাকা কেজি দরে কিন্তু অনেক বড় বড় মাছ সেগুলো বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি ইলিশের সরবরাহ কিন্তু ময়মনসিংহের বাজারগুলোতে বেড়েছে। অর্থাৎ আকারে ছোট মাছ ইলিশ বিক্রি হচ্ছে, অর্থাৎ 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু কেজি প্রতি 800 থেকে 1200 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কিছুটা বাড়ায় কিন্তু দাম কিছুটা কমেছে। অর্থাৎ চাহিদা অর্থাৎ ক্রেতাদের চাহিদা কিন্তু অনেকটাই কম মাছের বাজারে। কিন্তু বিক্রেতারা মাছ নিয়ে কিন্তু তারা বসে আছেন এবং বলছেন যে দাম কিন্তু তুলনামূলক
অনেকটাই কম বলছেন ক্রেতারা, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করছেন। অর্থাৎ দেশি জাতীয় মাছ আমরা দেখেছি শিং মাছ 400 থেকে 450 টাকা কেজি দরে, অর্থাৎ শোল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 এবং 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, শোল এবং শিং মাছ কেমন বিক্রি হচ্ছে, দাম কেমন? শিং মাছের দাম একদম কম, বাজার একদম মাছের বাজার একদম কম। শিং মাছ 400, 350, 300 টাকা কেজি বিক্রি হইতেছে। বড় হোল 1 কেজি ওজনের হোল মাছ 700, 800 টাকা কেজি বিক্রি হইতেছে। এই ধরনের মাছ এই বিক্রেতা বলছিলেন যে মাছের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে এবং সেই সঙ্গে দামও কিন্তু অনেকটা কমেছে এবং তারা কিন্তু ক্রেতাদের কম দেখা পাচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও পাঙ্গাস মাছ 200 থেকে 250 টাকা কেজি দরে এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে মাছের দাম কিছুটা কমেছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই সময়ে মাছের দামটা কেমন? গত সপ্তাহে নিচে 180 টাকা, আজকে 220 টাকা। আপনাদের জন্য ভালো হয়েছে কিনা? ভালো আর কি হলো, কারণ কেজিতে 40 টাকা বেশি। 40 টাকা বেশি হলে 2 কেজি মাছ কিনলে তো 80 টাকা নাই, কে দিয়ে এটা? আমাদের তো আর বেতন বাড়ে নাই, এই আর কি। মাছের বাজারে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং অনেক ক্রেতা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে। আবার অনেকেই বলছেন যে মাছের যে পরিমাণ দাম রয়েছে সেই পরিমাণ দাম কিন্তু তাদের আয় ব্যয়ের সঙ্গে বাজারে এসে হিসাব মেলাতে পারছেন, সেই বিষয়টাই বলছিলেন। যদিও আমরা দেখেছি যে ময়মনসিংহের মাছ উৎপাদনে ময়মনসিংহের জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অন্যতম এবং প্রচুর পরিমাণে মাছ উৎপাদন কিন্তু হয়ে থাকে ময়মনসিংহের জেলাতে এবং স্থানীয় উৎপাদিত মাছ কিন্তু ময়মনসিংহের বাজারগুলোতে কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রেতারা হরেক রকমের মাছ কিন্তু তারা নিয়ে এসেছেন এবং দামও কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে বলে তারা দাবি করছেন। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা জোরদার করা হয় তাহলে হয়তো মাছের দামটা আরও নিয়ন্ত্রণে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের যে মনিটরিং টিম সেটি কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাছের বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। নোয়াখালীতে সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে শীতকালীন শাকসবজির, তবে এখনো চড়া আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সবজির বাজারে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি এই মুহূর্তে যে বাজারে শীতকালীন সবজির প্রচুর সরবরাহ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পাতাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, সিম রয়েছে, বিভিন্ন ধরনের আরো অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো রয়েছে। তো বাজারে এগুলো প্রচুর পরিমাণে সরবরাহ থাকলে কিন্তু দামও মোটামুটি ক্রেতাদের কিছুটা নাগালের ভিতরে। তবে কিছু কিছু সবজি রয়েছে, যেমন যে শীতের সময় একটি যে অত্যন্ত সুস্বাদু যে সবজি যে সিমের বিচি নামে যেটি পরিচিত, এটি আসলে এখনো কিছুটা ক্রেতাদের নাগালের বাইরে, কেননা এটি 150 থেকে 160, 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও একদম ক্রেতাদের নাগালে বলতে গেলে হতে পারে। সেটা হচ্ছে যে উদাহরণ হিসাবে বলতে পারি যে পাতাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হচ্ছে একই দামে 40 থেকে 50 টাকা কেজি দরে। তারপরে যে সিম সেটিও বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। তবে একেবারে সবচেয়ে একদম কম মূল্যে বিক্রি হচ্ছে মূলা, যেটি 15 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া যে অন্যান্য সবজি রয়েছে টমেটো, গাজর সহ যেগুলা রয়েছে এগুলা আসলে যে অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন। তবে আলুর বাজার কিছুটা চড়াও রয়েছে এই মুহূর্তে। প্রতি কেজি আলু এখনো বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো এই মুহূর্তে কিন্তু আলুর দাম এত
থাকার কথা নয়। আর তারপরে ক্রেতারা বলছেন যে আলুর দাম যদি কিছুটা নিয়ন্ত্রণে আসে মোটামুটি যে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে তারা জানিয়েছেন। তো আমি এখন কথা বলবো ক্রেতার সাথে, তারা বাজারের দাম নিয়ে যে কি বলছেন, যে আপনি তো বাজার করতে এসেছেন, কেমন দেখছেন বাজারে জিনিসের দাম কত দেখছেন, কেমন দেখছেন সবজির দাম তো অনেকটাই কমে গেছে, কারণ আমাদের 1 কেজি 20 টাকা 30 টাকা কমে গেছে। আলুর কেজি তো আমরা ধরেন প্রায় 10 টাকা কমে গেছে। তারপরে গাজরের দামও কমে গেছে কিছুটা, আবার পাতাকপি কমছে, ফুলকপি কমে গেছে, মানে বাজার একদম কমে গেছে। ঠিক আছে। তো আপনি যেমন বলছিলেন এই ক্রেতারা যে বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি তাদের নাগালের ভিতরে রয়েছে, তবে অন্যান্য ক্রেতারা বলছেন যে আসলে যে শুধু সবজি খেয়ে তো আর জীবন চলে না, অন্যান্য যেসব বিশেষ করে মুদি পণ্য সহ যে অন্যান্য যে জিনিসপত্র, বিশেষ করে মাছের বাজার এবং মুরগি বাজার যদি নিয়ন্ত্রণ আসে তাহলে ক্রেতারা সুফল ভোগ করতে পারে বলে জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাওলা সুজনের কাছ থেকে। নওগাঁর বাজারগুলোতে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ভরা মৌসুমেও চালের দাম কমছে না কেন? আড়তদাররা কি বলছেন এই প্রসঙ্গে জানাবেন। ইশরাত, উত্তরের জেলা নওগাঁয় এখন আমন মৌসুমের ভরা মৌসুম চলছে। আপনি জানেন দেশের শীর্ষস্থানীয় ধান চাল উৎপাদনকারী 3টি জেলার মধ্যে নওগাঁ একটি। নওগাঁয় এইবারে আমন মৌসুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে 1,96,125 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে এবং এই পরিমাণ জমি থেকে প্রায় 6,55,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং নওগাঁর 3 মৌসুম, আউশ আমন বোরো 3 মৌসুম মিলে নওগাঁয় প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে নওগাঁর মানুষের জন্য গড়ে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন হয়। সেই দিক থেকে বলতে গেলে নওগাঁ থেকে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়ে থাকে। অথচ সেই জেলায় এই ভরা মৌসুমে প্রত্যেক বছরই চালের দাম বা ধানের দাম অনেকটা কমে আসে। অথচ এইবারে ভরা মৌসুম তো বটে, শুরু থেকে চালের দাম বেশ খানিকটা বেশি ছিল, কিন্তু ভরা মৌসুমে এসে আরও বেড়েছে। বলতে গেলে চাল যেটা মানুষ খাচ্ছে, একটা মানসম্পন্ন চালের দাম এখন 70 থেকে 75 এবং কোনোটা 80 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। আমি নওগাঁর বেশ কিছু হাটে ঘুরে দেখেছি এবং সেখানে আপনাকে যদি ধানের বাজারের কথা বলি, যে বেশ চড়া 38 কেজির মন, যেটা বাংলা মন বলা হয়, এই বাংলা মন স্বর্ণা 5 যেটা, সেটা 1450 টাকা, বিআর 51 1400 টাকা, গুটি স্বর্ণা 1380 টাকা। এছাড়া পুরাতন জিরা 1750 থেকে 1800 টাকা, কাটারি যেটা সেটা 1800 থেকে 1900 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। আর আপনাকে যদি মোকামের চালের কথা বলি, নওগাঁয় 50 কেজির বস্তা স্বর্ণা 2750 থেকে 2800 টাকা, বিআর 51 একই দাম 2750 থেকে 2800 টাকা। এছাড়া গুটি স্বর্ণা যেটা, সেটা সবচেয়ে কম দাম আছে 2400 টাকা। আর জিরা বিক্রি হচ্ছে 3400 থেকে 3500 টাকা, কাটারি বিক্রি হচ্ছে 3700 থেকে 3800 টাকা। খুচরা বাজারে, আমি একেবারে পৌর বাজারে যেখানে দাঁড়িয়ে আছি আপনাকে দেখানোর চেষ্টা করবো, এই পৌর বাজারে স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে এবং একই দামে বিক্রি হচ্ছে বিআর 51, গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। জিরা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা মান ভেদে এবং কাটারি বুক বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। আমি এই চালের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আমি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। মূলত কৃষকরা যে দাম পাচ্ছে তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে দামটি বেশি, কিন্তু আসলে কৃষকরা তাতে খুশি নয়। কারণ কৃষকদের অভিযোগ যে এই নিত্য পণ্যের পাশাপাশি প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে, বিশেষ করে শ্রমিকের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, মজুরির দাম বেড়েছে। সব কিছুর দিক বিবেচনায় আসলে এত কিছুর পরেও তাদের খুব একটা টিকছে না এবং তারা চাচ্ছেন যে আরও কিছু বেশি দাম। অন্যদিকে এই দামে চাল কিনতে যে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা হচ্ছে।
আমি বিক্রেতাদের সাথে কথা বলে, চাল বিক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা যেটি বলেছেন যে আসলে প্রতিটি জিনিসের দাম বেশি হওয়ার কারণে আসলে এই চালের দামও বৃদ্ধি পাচ্ছে। আর এইবারে আমি যেটা সরজমিনে দেখেছি এবং কৃষকদের সাথে কথা বলে দেখেছি, এই মৌসুমে কিছু ঝড় বৃষ্টি হওয়ার কারণে ধানের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার কারণে মূলত ধানের উৎপাদন অনেকটা কম হয়েছে এবং উৎপাদন কম হওয়ার কারণে আসলে বাজারে ধানের সরবরাহ অনেকটা কম। মূলত ধানের সরবরাহ কম হওয়ার কারণে ধানের দামটাও বেশ খানিকটা বেশি বলে মনে করা হচ্ছে। তো এই প্রেক্ষিতে বাজার মনিটরিং করে কোনো কাজে আসছে না। তারপরও ক্রেতা সাধারণ দাবি, শক্ত হাতে বাজার মনিটরিং করা সহ সরকারের কড়া নজরদারি দাবি করেছেন ক্রেতা সাধারণ। তো নওগাঁ থেকে এই ছিল চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নওগাঁর চালের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী কামাল হোসাইন। যশোরে ঐতিহাসিক টাউন হল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জামাতে ইসলামীর কর্মী সমাবেশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, সমাবেশে নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ইশরাত আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, যশোরে আসলে জামাত ইসলামের কর্মী সম্মেলন শুরু হয়েছে। সকাল 10টা থেকে কর্মী সম্মেলন শুরু হয়ে এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমি এখন রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এটা যদিও সমাবেশ স্থল না, তারপরে এখানে এক্সটার্নাল মনিটর লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়। তাদের আজকের সমাবেশকে কেন্দ্র করে 1.5 লক্ষ নেতা কর্মীরা এখানে উপস্থিত হবেন, এরকম একটি লক্ষ্যমাত্রা ছিল। সে কারণে কিন্তু শহরের বিভিন্ন স্থলে মনিটর স্থাপন করে দেওয়া হয়েছে এবং একই সাথে যশোরের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে এবং টাউন হল ময়দান রয়েছে, সেখানে কিন্তু দুইটা ময়দানকে ঘিরেই কিন্তু সেখানে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে কর্মীদের ভিড়ে। সেখানে কিন্তু আসলে এখন বক্তৃতা রাখছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেখান থেকে ঘুরে এসেছি, সেখানেও একেবারে কানায় কানায় কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 50,000-এর মতন নেতাকর্মী এখানে আমরা দেখতে পেয়েছি। তবে কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শেষ হবে, খুবই সংক্ষিপ্ত সমাবেশ হবে, এটা ডিউরেশন খুব বেশি না, এই কারণে সমাবেশে আর কর্মী বাড়ার সম্ভাবনা নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে আগামী নির্বাচনের রোড ম্যাপ কি হবে, নেতা কর্মীদের চলাচল আসলে কিভাবে করতে হবে, সেরকম দিক নির্দেশনামূলক বক্তব্যই কিন্তু প্রদান করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো আমি এখানে কর্মীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখানে শুধু যশোর জেলা না, পার্শ্ববর্তী অনেক জেলা থেকেও কিন্তু এখানে কর্মীরা উপস্থিত হয়েছেন। যশোরের যতগুলো উপজেলা আছে সবগুলো থেকে কিন্তু এখানে নেতা কর্মীরা বিভিন্ন যানবাহনে করে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আমার সাথে একজন কর্মী রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন? বেনাপোল থেকে। আপনারা তো দীর্ঘ 15 বছর পরে জামাত সমাবেশ করতেছে, কেমন লাগতেছে বিষয়টা আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা শুনছিলেন যে আসলে দীর্ঘ 15 বছর কিন্তু যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দান এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই দুইটা ময়দান জুড়ে কিন্তু জামাত সমাবেশ করছে। এর আগে কিন্তু এত বড় সমাবেশ দীর্ঘ 15 বছর জামাত করতে পারেনি। তো জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসবের নগরীতে কিন্তু যশোর পরিণত হয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ইশরাত, এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। যশোরে জামাতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ সালাউদ্দিন। জয়পুরহাটের বাজারগুলোতে দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। আগের দামে স্থিতিশীল আছে গরু ও খাসির মাংস। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজারে। এই বাজারটি কিন্তু জয়পুরহাটের শহরের এবং আশপাশের কিন্তু মানে জনসাধারণ কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু বাজার করে থাকেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে যে মানে ব্রয়লার মুরগি প্রতি কেজি 20 টাকাতে বেড়েছে এবং যে সোনালী মুরগি প্রতি কেজি 40 টাকা বেড়েছে। তো গত সপ্তাহের যে খাসির মাংস, অর্থাৎ খাসির মাংস কিন্তু 700 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং গরু খাসির মাংস 1000 টাকা দরে বিক্রি হচ্ছে, গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 700 টাকা দরে। তো এই আজকে মোটামুটি গরুর মাংসের বাজারে আমি আছি। এই বাজার কিন্তু এখানে এখন বেচা কিনা প্রায় শেষের দিকে। তো এখানকার একজন ভোক্তার সাথে আমি কথা বলে জানতে চাই যে আপনি তো এখানে বাজার করতে এসেছেন। আমি গত 3-4 দিন ধরে বাজারে লক্ষ্য করছি যে মুরগিতে দাম বেড়েছে,
সোনালী মুরগিতে বেড়েছে 40 টাকা আর ব্রয়লারে 20 টাকা। এটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে গেছে বাজার করা, আমাদের মতো যারা মধ্যবিত্ত। তা আমার মনে হয় যে এখানে বাজার মনিটরিং কোনো সেল হয়তো ঠিক মতো কাজ করে না, ভোক্তা অধিকাররা বোধহয় কাজ করে না, এবং সবাইকে কাজ করা উচিত এবং দ্রুত বাজার মনিটরিং করা দরকার, অথচ সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ধন্যবাদ। তো আমি এখানকার জয়পুরহাটের মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা তো গরুর মাংস বিক্রি করেন, এখন কত দামে বিক্রি হচ্ছে বা খাসির মাংস কত দামে বিক্রি হচ্ছে? এখন বাজারে গরুর দাম বেশি হওয়ার জন্য আমরা এখন 700 টাকা কেজি বেচছি গরুর গোস্ত। 700 বেচে টাকা উঠছে না, গরুর লাপাটা গরুর দাম, এই জন্য গরুর টাকা তোলা পাচ্ছে না। আর এই যে আমরা সামনে এলা সব নোংরা হয়ে আছে, সংস্কার করার জন্য এটা আমরা খুব দরকার। সামনে গেট নাই, পিছনে নাই, টিন নাই, উল্টা পাল্টা আছে, মানুষ এটা প্রতাপ করে, আমরা বসে থাকা পারে না, দোকানদারি করা পারে না, এটা ঠিক কাজে লাগবে। আর গত টানা কয়েক মাস তো গরুর দাম কম ছিল বাজারে, তখনও তো আপনারা 700 টাকায় বিক্রি করছেন। তখন আমরা 700 বেচি, তখন আমরা বেচি 600 টাকা, 620 টাকা, 650 টাকা বেচি। তখন 700 বেচি, 700 বেচি আজকে টাকা শুরু করেছি। খাসির মাংস কত? খাসির গোস্ত কত বেচছি আমরা কম বেচছি না, কারণ আমরা খাসির মাংস বিক্রি হচ্ছে। আমি খাসির মাংস যারা বিক্রি করছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 1000 টাকা প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে মানে দফায় দফায় দাম কিন্তু বাড়লে সেটা কিন্তু আর কমে না। এখানকার সাধারণ যে ক্রেতারা যেটা জানিয়েছেন, এবং ক্রেতারা আর একটা বিষয় জানিয়েছেন যে জয়পুরহাটের যে বাজার মনিটরিং এর ভোক্তা অধিকার সংরক্ষণের যে কর্মকর্তা কর্মচারী, তারা আমাদের কিন্তু দৃশ্যমান পদক্ষেপ দেখি না। পাশাপাশি সরকারি যে সংস্থাগুলো আছে তাদেরও কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থাটা একেবারেই দুর্বল। তো এই দুর্বলতার কারণেই হয়তো মানে যখন যার মতো যে ইচ্ছে মতো দাম, এখানে নিত্য প্রয়োজনীয় শুধু মাছ মাংস এগুলো নয়, নিত্য প্রয়োজনীয় বাজারও কিন্তু একটা নিয়ন্ত্রণহীন ভাবে ইচ্ছে মতো চলছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি স্টুডিওতে ইশরাতের কাছে চলে যাচ্ছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে মাংসের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। নড়াইলে শিশুদের প্রতি সহিংসতা, যৌনতা ও নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে একটি সংস্থার মধ্যে চলছে মতবিনিময় সভা। এ বিষয়ে আরো জানাতে নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, শিশুদের প্রতি সহিংসতা দূর করতে সবাই কি কি প্রস্তাব তুলে ধরছেন সাংবাদিকরা, জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, শিশুদের প্রতি যৌনতা প্রতিরোধে যে আজকের গণমাধ্যম কর্মীদের সাথে যে সংলাপ চলছে, এখানে ইতিমধ্যেই যে সংলাপের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন ধরনের তাদের যে মতামত সেগুলো তুলে ধরেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে যেসব অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন এবং আয়োজকরা যারা আছেন, তারা বলছেন যে শিশুদের আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে কিন্তু তারা যৌনতার শিকার হয়ে থাকেন, এবং তাদের যে প্রতিরোধের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু এই যে অর্গানাইজেশনটি আজকের এই কর্মশালার বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সম্পর্কে যে আয়োজন করেছে, সেই আয়োজনটি কিন্তু তারা গণমাধ্যমের কর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে আরো নতুন কোনো কি তথ্য তারা দিতে পারেন, যে তারা এইখান থেকে পেতে পারেন, যারা যেগুলো ওই শিশুদের প্রতি যে যৌন শাসনের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছেন আর কি। সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আজকের যে আয়োজক সংস্থা রয়েছেন, তাদের যে এখানকার দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে কি কি যে কার্যক্রমগুলো রয়েছে সে বিষয়ে, এবং আজকের যে সংলাপ গণমাধ্যম কর্মীদের মূল উদ্দেশ্যটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আজকের যে কর্মকর্তা রয়েছেন এখানকার দায়িত্বরা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ধন্যবাদ। জি, আসলে আজকের আয়োজনের উদ্দেশ্যটা কি? আসলে আমরা যেটা দেখেছি যে নড়াইল অঞ্চলে শিশুরা বেশিরভাগ যৌন শোষণের শিকার হয়। বিশেষ করে এই এলাকার নড়াইলের কালিয়া এবং লোহাগড়া উপজেলার অনেক শিশু ভারতের বিভিন্ন জেলায় পাচার হয়ে গেছে, এবং তারা সেখানে বিভিন্ন পতিতাপল্লীতে তারা কাজ করছে, এবং পরবর্তীতে তাদের আবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তো এই যে যৌন শোষণের ঘটনাগুলো ঘটছে, এখান থেকে উদ্ধারের জন্য আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা, সাংবাদিক সংলাপ আয়োজন করেছি। আমরা যাতে করে একটা দিক নির্দেশনা পাই যে আগামীতে আমরা কিভাবে এই শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে আমরা কাজ করতে পারবো। জি, আর কি কি কর্মসূচি আপনারা এই শিশুদের বিষয়ে যে কর্ম পালন করছেন বা বিভিন্ন
কি বলা যায় কর্মসূচি আপনারা আসছে বেশ কিছু বিভিন্ন জেলায় পালন করছে সে বিষয়ে যদি একটু বলতেন। আমরা বিভিন্ন জেলায় যেই অ্যাক্টিভিটিগুলো করছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের আমরা সচেতন করছি, বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা আছে, যারা শিশুদের নিয়ে কাজ করে, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে, এবং আমরা মাঠ পর্যায়ে যেটা করি সেটা হচ্ছে স্কুল টিচারদের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, যাতে করে আমাদের স্কুলে শিশুরা সচেতন হতে পারে। এবং একই সাথে লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং ধর্মীয় নেতা যারা আছে, বিশেষ করে মুসলিমদের যে ইমাম সাহেবরা আছেন, তারা যেন খুতবায় এই বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে। নড়াইলে শিশুদের প্রতি সহিংসতা দূর করতে একটি সংস্থার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা চলছে, এই ব্যাপারেই জানাচ্ছিলেন শরীফুল ইসলাম। দেশীয় পর্যটকের ভিড় থাকলেও বিদেশি পর্যটকের সংখ্যা শূন্যের কোটায়। দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজারের অবস্থা এমনই। আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার শহর লাগোয়া এই সৈকতের প্রায় 3 কিলোমিটার ব্যাপী মানুষ আর মানুষ। গড় হিসাব করলে এই ডিসেম্বরের শেষ সপ্তাহের প্রতিটি দিনেই প্রায় লক্ষাধিক পর্যটক থাকে এখানে। কিন্তু এখানে প্রতিটি এই পর্যটকেই দেশীয় পর্যটক। আমাদের সাথে হোটেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, কক্সবাজারে এখন যে বিদেশি পর্যটকের সংখ্যা সেটি গত কয়েক বছর ধরে একদম সংখ্যার হিসেবে শূন্যের কোটায় এসে নেমেছে। আমরা সারা বছরই দেশি পর্যটকের আনাগোনা দেখলেও বিদেশি পর্যটকের দেখাই পাওয়া যায় না এখন দেশের সর্ববৃহৎ এই পর্যটন কেন্দ্রটিতে। এমনকি কি পরিমাণ বিদেশি পর্যটক এই কক্সবাজারে আসেন তার কোনো হিসেব পর্যন্ত নেই কক্সবাজার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তাদের কাছে। এবং তারকামানের যে হোটেলগুলো রয়েছে সেইখানকার অনেক কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে যেটি বলছেন আসলে তাদের হিসেবের খাতায়ও বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই শূন্যের কোটায়। আর পর্যটন উদ্যোক্তারা তো দোষলেন সংশ্লিষ্ট যে পর্যটন কর্পোরেশন সহ অন্যান্য কর্তৃপক্ষগুলো রয়েছে, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কথা সেটি আসলে তারা নেন না। এমনকি পর্যটন খাত থেকেই দেশে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবার কথা ছিল সেটিও এর কারণে আসলে নেই। দেশীয় পর্যটকরা যেটি দুষছেন আসলে কক্সবাজার ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের জন্য শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা এবং আধুনিক কোনো সুযোগ সুবিধা এই কক্সবাজারে নেই। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন, বিদেশি পর্যটক টানার জন্য দেশের বাইরে যে পরিমাণ আসলে সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা, সেই উদ্যোগ আসলে চোখেই পড়ে না। তো কক্সবাজার থেকে আমার কাছে পর্যটন নিয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।